দর্শক আমন্ত্রণ যমুনা আইডেস্কে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। অবশেষে চুক্তি চিরবৈরী যুক্তরাষ্ট্র ইরানের। শুক্রবার জেনেভায় মুখোমুখি হচ্ছে দুই দেশের প্রতিনিধি দল। স্বাভাবিক হতে শুরু করেছে হরমুজ প্রণালী। প্রাথমিক চুক্তিতে ইরান পুনর্গঠনে $300 বিলিয়ন অর্থনৈতিক পরিকল্পনা অস্বীকার ট্রাম্পের। তবে যে কোনো দেশ তেহরানে বিনিয়োগ করতে পারবে জানালেন মার্কিন প্রেসিডেন্ট। মোদি প্রধানমন্ত্রী থাকাকালে ভারতে হামলা হলে দেশটির পাশে দাঁড়াবে যুক্তরাষ্ট্র, ঘোষণা ট্রাম্পের। দুই দেশের সম্পর্ক উন্নয়নে নানা প্রচেষ্টা মার্কিন প্রেসিডেন্টের। দর্শক শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এবার যাচ্ছি পুরো খবরে। অবশেষে চুক্তিতে সই করল দুই চিরবৈরী দেশ যুক্তরাষ্ট্র ইরান। পৃথক স্থানে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মাসুদ পেজেশকিয়ান। শুক্রবার জেনেভায় অন্যান্য আনুষ্ঠানিকতার স্বার্থে মুখোমুখি হচ্ছে দুই দেশের প্রতিনিধি দল। মধ্যস্থতায় থাকছে পাকিস্তান ও কাতার। চুক্তি স্বাক্ষর হলেও এখনই মার্কিন সেনা প্রত্যাহার হচ্ছে না উপসাগরীয় অঞ্চল থেকে। তবে স্বাভাবিক হতে শুরু করেছে হরমুজ প্রণালী। ঐতিহাসিক প্রাসাদে ঐতিহাসিক মুহূর্ত। ফ্রান্সের ভার্সাই প্যালেসে ইরানের সাথে চুক্তিপত্রে স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফোনে ধারণ করে সেই ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেন এক হোয়াইট হাউস কর্মকর্তা। পৃথকভাবে চুক্তিতে সই করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও। সেই মুহূর্তের ছবি প্রকাশ করে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ISNA। হোয়াইট হাউস ও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রথমে নিশ্চিত করে দুপক্ষের চুক্তি স্বাক্ষরের কথা। ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক এখন আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণ ও চূড়ান্ত হয়েছে, কারণ এতে উভয় পক্ষ স্বাক্ষর করেছে। আগামী 60 দিনের মধ্যে অপর পক্ষ এই অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়াতে বা নতুন কোনো নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে না। ডোনাল্ড ট্রাম্প জানান, চুক্তি স্বাক্ষর হলেও এখনই মধ্যপ্রাচ্য থেকে সরছে না মার্কিন সেনারা। আরও কিছুদিন সেখানে অবস্থান করবে সামরিক বাহিনী। এ বিষয়ে এখনো ভাবিনি। সম্ভবত আরো কিছুদিন সেখানে থাকবে তারা। এটা থাকার জন্য একটা ভালো জায়গা। দেখা যাক সবকিছু কেমন যায়। আমার মনে হয় সবকিছু ভালোভাবেই চলবে, তবে দেখা যাক। ভার্চুয়ালি স্বাক্ষরিত হওয়ায় কোনো দেশের কর্মকর্তারাই মুখোমুখি বসে চুক্তি সই করবেন না। তবে সুইজারল্যান্ডের জেনেভায় চলবে অন্যান্য আনুষ্ঠানিকতা। যোগ দেওয়ার কথা মার্কিন ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্সের। অনুষ্ঠানে আয়োজক হিসেবে থাকবে দুই মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতার। এদিকে চুক্তি অনুযায়ী ইরানের ওপর থেকে প্রত্যাহার হতে শুরু করেছে মার্কিন নৌ অবরোধ। আগামী 30 দিনের মধ্যে সম্পূর্ণরূপে উঠে যাবে ব্লকেড। স্বাভাবিক হতে শুরু করেছে হরমুজ প্রণালীর নৌপথ। অনিক রহমান, যমুনা নিউজ। তেহরান ওয়াশিংটন বহুল প্রতীক্ষিত চুক্তি হলেও ধোঁয়াশা সৃষ্টি হয়েছে ইরান পুনর্গঠনে অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, চুক্তিতে $300 বিলিয়ন একটি বেসরকারি তহবিল গঠনের পরিকল্পনা আছে, যা ইরানে বিনিয়োগ করা হবে। তহবিল গঠনের বিষয়টি প্রেসিডেন্ট ট্রাম্প অস্বীকার করলেও ইরানে বিনিয়োগে কোনো বাধা দেয়া হবে না বলে জানান তিনি। ইরান যুক্তরাষ্ট্র চুক্তির পর আলোচনায় ইরানের পুনর্গঠন ইস্যুটি। শুরু থেকেই তেহরান দাবি জানিয়ে আসছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের চালানো হামলা এবং নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট ক্ষতির আর্থিক ক্ষতিপূরণের। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, চুক্তির খসড়ায় উল্লেখ আছে ইরান পুনর্গঠনের বিষয়টি, যাতে $300 বিলিয়ন একটি বেসরকারি তহবিল গঠনের পরিকল্পনা আছে। এর উদ্দেশ্য ইরানে বিনিয়োগ বাড়ানো। তহবিলের অর্ধেকের বেশি অর্থায়ন এরই মধ্যে নিশ্চিত হয়েছে। যদিও $300 বিলিয়ন অর্থায়নের প্রসঙ্গটি অস্বীকার করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কোনো দেশ কিংবা প্রতিষ্ঠানকে ইরানে বিনিয়োগে বাধা দেওয়া হবে না বলেও জানান তিনি। $300 বিলিয়ন আমরা বিনিয়োগ করছি এমন তথ্য মিথ্যা। এমন কোনো পরিকল্পনা নেই আমাদের। তবে কেউ যদি ইরানে বিনিয়োগ করতে চায় তাহলে আমরা বাধা দেব না। কেনই বা দেব? সবারই অধিকার রয়েছে যে কোনো স্থানে বিনিয়োগ করার। তবে নতুন তহবিলটি একটি বেসরকারি বিনিয়োগ প্রকল্প। এটি কোনো পুনর্গঠন বা ক্ষতিপূরণ কর্মসূচি নয়। এতে কোনো সরকারি অর্থ বা অনুদানও থাকবে না। মধ্যপ্রাচ্য, এশিয়া সহ যুক্তরাষ্ট্রেরও বিভিন্ন প্রতিষ্ঠান এতে অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে। বিনিয়োগের খাতগুলোর মধ্যে আছে জ্বালানি সরবরাহ ব্যবস্থা, উৎপাদন, শিল্প এবং পরিবহন। যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য তেহরান শুরু থেকেই যুক্তরাষ্ট্রের কাছে $400 বিলিয়ন ক্ষতিপূরণ দাবি করে আসছে।
মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইরানের পক্ষে সুর বদলালেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাফাই গাইলেন তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি ইরানের মিসাইল ইস্যুটি নিয়ে কথা বলেন। প্রশ্ন তোলেন, প্রতিবেশীদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকলে ইরানের কেন থাকবে না? I'm saying that if other countries have them, it's a little bit unfair for them not to have some. আমি বলতে চাই, অন্যান্য দেশের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকলে ইরানের কেন থাকবে না, এটা তাদের জন্য কিছুটা অন্যায্য হবে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর পারমাণবিক অস্ত্রের মধ্যে পার্থক্য আছে। সৌদি আরব, কাতার এবং বাকি সবার কাছে যদি সেগুলো থাকে, তাহলে আমি মনে করি তুলনামূলক অনুপাতে ইরানের মিসাইল থাকলে তাতে কোনো সমস্যা নেই। So much less important than not having. মার্কিন অবরোধ প্রত্যাহারের পর ইরানের 11টি জাহাজ হরমুজ প্রণালী পাড়ি দিয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, রোববার তেহরান ওয়াশিংটন সমঝোতা স্মারকের খসড়া চূড়ান্তের পরই জাহাজগুলো পার হওয়ার সুযোগ পেয়েছে। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, 8টি জাহাজ ইরানের আঞ্চলিক জলসীমা থেকে আন্তর্জাতিক জলসীমায় প্রবেশ করেছে। অপরদিকে ইরানের জলসীমায় প্রবেশ করেছে 3টি জাহাজ। সমঝোতা স্মারক অনুযায়ী পারস্য উপসাগর থেকে নৌ অবরোধ তুলে নেবে যুক্তরাষ্ট্র। অন্যদিকে 60 দিনের জন্য হরমুজ প্রণালীতে শুল্কমুক্ত যাতায়াতের অনুমতি দেওয়ার কথা ইরানের। লোহিত সাগরে 2টি জাহাজ মোতায়েন করেছে জার্মানি। বৃহস্পতিবার এই ঘোষণা দেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী বোরিস পিস্টোরিয়াস। তিনি জানান, হরমুজ প্রণালীতে সম্ভাব্য সামরিক অভিযানের অংশ হিসেবে নেওয়া হচ্ছে এই পদক্ষেপ। মূলত জলপথটিতে পুঁতে রাখা মাইন অপসারণে সহায়তায় আগ্রহী জার্মানি। প্রতিরক্ষামন্ত্রী জানান, ইরান ও ওমানের অনুমতি পেলে লোহিত সাগর থেকে জাহাজ 2টি অংশ নেবে হরমুজের মাইন অপসারণের অভিযানে। এ সময় যুক্তরাষ্ট্র ও ইরানের অন্তর্বর্তী চুক্তিকে স্বাগত জানান তিনি। বলেন, হরমুজ ইস্যুতে পরবর্তী যে কোনো পদক্ষেপ নির্ভর করবে ওয়াশিংটন তেহরানের আলোচনার অগ্রগতির উপর। Während wir hier sprechen, fährt unser Minenjagdboot Fulda und der Tenor. ইরান যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্ববাজারে তেলের দাম আরও কমেছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি 89 সেন্ট কমে দাঁড়িয়েছে $78.66। একই সাথে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম 98 সেন্ট কমে হয়েছে $75.81। বিশ্লেষকরা বলছেন, চুক্তির ফলে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হবে। ফলে ইরানি তেল দ্রুত বিশ্ববাজারে ফিরে আসার সম্ভাবনা রয়েছে। ফলে বাজারে বিক্রির চাপ বেড়েছে। 14 দফার এই সমঝোতায় আগামী 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির পথ খোলা রাখা হয়েছে। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকাকালে ভারতে হামলা হলে দেশটির পাশে দাঁড়াবে যুক্তরাষ্ট্র। G7 সম্মেলনের সাইডলাইনে হওয়া বৈঠকে এই আশ্বাস দিলেন ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালীতে মার্কিন হামলায় 3 নাবিকের মৃত্যুতে দুদেশের সম্পর্ক যখন শীতল, সে সময়ই প্রশংসায় মন ভুলানোর চেষ্টা মার্কিন প্রেসিডেন্টের। কথায় কথায় বলেন, মোদি ঠিক দেবদূতের মতোই সুন্দর, একই সাথে খুনিদের মতো কঠোর তার হৃদয়। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের হামলায় 3 নাবিকের মৃত্যুতে বেশ নাখোশ সাধারণ ভারতীয়রা। বারবারই মোদী প্রশাসনের তরফ থেকে যেন এই ইস্যুতে প্রশ্ন তোলা হয় উঠেছে জোরালো দাবি। অথচ ফ্রান্সে চলমান G7 সম্মেলনে প্রসঙ্গটির ধারে কাছেও হাঁটলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্টো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে করলেন সাইডলাইন বৈঠক। দুদেশের উত্তেজনা ধামাচাপা দিয়ে ডোনাল্ড ট্রাম্পের দাবি, ভারতের সাথে চমৎকার সম্পর্ক যুক্তরাষ্ট্রের। শুধু তাই নয়, আশ্বস্ত করেছেন মোদী সরকার প্রধান থাকা অবস্থায় কেউ ভারতে আক্রমণ করলে দেশটির পাশে দাঁড়াবে ওয়াশিংটন। আমাদের মধ্যে কোনো সামরিক চুক্তি নেই, কিন্তু কেউ মোদীকে আক্রমণ করলে যুক্তরাষ্ট্র সেখানে যাবে। অবশ্য ভারতে যদি নতুন কোনো নেতা আসেন, তাহলে সহায়তার ব্যাপারে আমি নিশ্চিত নই। এ সময় ভারতের প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসাও করেন ট্রাম্প। মিত্রের সৌন্দর্যের প্রশংসা করতে গিয়ে তাকে দেবদূতের সাথেও করেন তুলনা। এই মানুষটির দিকে তাকান, তিনি দেখতে অসম্ভব সুন্দর, যেন সাক্ষাৎ দেবদূত, কিন্তু বাস্তবে তিনি ঘাতকের মতোই কঠিন। একজন ভালো ও সফল মধ্যস্থতাকারী, এমন মানুষ খুব কমই দেখা যায়। তিনি ভারতীয়দের যতটা ভালোবাসেন, যুক্তরাষ্ট্রের প্রতিও সমানভাবে শ্রদ্ধাশীল। এ সময় ভবিষ্যতে ভারত সফরের ইচ্ছেও প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। 8 বছর পর পুরনো নামে ফিরল প্যাসিফিক কমান্ড। ইন্দো প্যাসিফিক কমান্ডের নাম আবারও পরিবর্তন করে ইউএস প্যাসিফিক কমান্ড করা হয়েছে। বিবৃতিতে এমনটি জানিয়েছে ইউএস ডিপার্টমেন্ট অফ ওয়ার বা মার্কিন যুদ্ধ দফতর। সাবেক প্রেসিডেন্ট
হ্যারি ট্রুম্যানের অধীনে 1947 সালে প্রতিষ্ঠিত প্যাসিফিক কমান্ড। কমান্ডটি 70 বছরেরও বেশি সময় ধরে USPA-COM এর অধীনে কাজ করেছে, যা যুক্তরাষ্ট্রের সমন্বিত সামরিক কমান্ডগুলোর মধ্যে সবচেয়ে পুরাতন এবং বড়। 2018 সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে এই কমান্ডের নাম পরিবর্তন করে US ইন্দো প্যাসিফিক কমান্ড রাখা হয়। যুদ্ধবিরতির আলোচনা চললেও দক্ষিণ লেবাননে সংঘর্ষ থামছে না। এক হামলায় ইসরায়েলি সেনাবাহিনীর এক সদস্য নিহত ও আরও 7 জন আহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে বুধবার দক্ষিণ লেবাননে অভিযানের সময় নিহত হয়েছে 29 বছর বয়সী এক সেনা সদস্য। একই হামলায় 3 জন সেনা মাঝারি এবং আরও 4 জন সামান্য আহত হয়েছেন। এদিকে বুধবার দক্ষিণ লেবাননের বিউফোর্ট রিজ এলাকায় কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সমঝোতা চুক্তির খসড়া চূড়ান্ত হলেও লেবাননের সংঘর্ষ পুরোপুরি বন্ধ হয়নি। ইরান বলছে যুদ্ধবিরতি কার্যকর করতে হলে লেবাননেও সব ধরনের শত্রুতা বন্ধ করতে হবে এবং চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে ইসরায়েলকে সরে যেতে হবে। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে তারা লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না এবং প্রয়োজন হলে সামরিক শক্তি প্রয়োগের অধিকার সংরক্ষণ করবে। আবারও ইসরায়েলে বিক্ষোভ করেছে আলট্রা অর্থোডক্স ইহুদিরা। বুধবার দেশটির বেইত লিদ সামরিক কারাগারের সামনে অবস্থান নেয় কট্টরপন্থী শত শত ইহুদি। বাধ্যতামূলক সামরিক আইনে আলট্রা অর্থোডক্স ইহুদি যুবকদের আটকের প্রতিবাদে তাদের এই কর্মসূচি। এ সময় এই আইনের বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষোভকারীরা। ইসরায়েলের আইন অনুযায়ী সামরিক বাহিনীতে বাকিদের নির্দিষ্ট সময়ের জন্য যোগদানের বাধ্যবাধকতা থাকলেও ধর্মচর্চায় ব্যস্ত আলট্রা অর্থোডক্স যুবকরা এতদিন তার অন্তর্ভুক্ত ছিল না। তবে গাজায় যুদ্ধ শুরুর পর তাদের এই বিশেষ সুবিধা বাতিল করে নেতানিয়াহু সরকার। নামাজ আদায়ে নিষেধাজ্ঞা দেয়া হলেও আন্তর্জাতিক যোগ ব্যায়াম দিবস উদযাপনের জন্য 7 দিন ধরে বন্ধ রাখা হয়েছে পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী রেড রোড। এ নিয়ে উত্তাল রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি। বিজেপি সরকারের বিরুদ্ধে ধর্মবিদ্বেষ এবং দ্বিচারিতার অভিযোগ এনেছে রাজ্যের বিরোধী দলগুলো। যদিও সেই সব অভিযোগ উড়িয়ে দিয়ে পশ্চিমবঙ্গের মুসলিমদের নানা হুমকি ধামকি দিচ্ছে বিজেপি। ব্যারিকেডে ঘিরে ফেলা হয়েছে কলকাতার ঐতিহাসিক রেড রোড। আন্তর্জাতিক যোগ ব্যায়াম দিবস উপলক্ষে সেখানে আয়োজন করা হচ্ছে বিশাল কর্মসূচির। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। 21 জুন আন্তর্জাতিক যোগ ব্যায়াম দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেড রোডের এই অনুষ্ঠানে তার সঙ্গে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। আয়োজকদের দাবি লাখ লাখ মানুষ অংশ নেবেন এতে, যে কারণে কলকাতার অন্যতম ব্যস্ত এই সড়ক 7 দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে। 21 जून को वर्ल्ड योगा डे भी मनाया जाएगा और इसका प्रमुख कार्यक्रम भारत के एक और ऐतिहासिक शहर कोलकाता में होगा। গেল কয়েক দশক ধরে রেড রোডে হতো ঈদের নামাজ। ক্ষমতায় আসার পরপরই তা নিষিদ্ধ করে বিজেপি সরকার। কারণ হিসেবে জানায় অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়ক বন্ধ করে নামাজ পড়া হলে বাধে যানজট, হয় ভোগান্তি। অথচ যোগ দিবসের অনুষ্ঠানের জন্য রেড রোড কয়েকদিন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এ নিয়ে বিজেপির বিরুদ্ধে ধর্মবিদ্বেষ ও দ্বিচারিতার অভিযোগ তুলেছে পশ্চিমবঙ্গের বিরোধী দল। কেন রেড রোডে 7 দিন বন্ধ রেখে মানুষের যাতায়াতের অসুবিধে হবে? যে পবিত্র ঈদের নামাজ রেড রোডে হবে না, তাও সেটা কিছু সময়ের জন্য। তাহলে কি এমন ঘটলো যে যোগ দিবসের প্রধানমন্ত্রীকে সামনে রেখে গুরুত্বপূর্ণ এই রেড রোড বন্ধ করে রাখতে চাইছেন? রেড রোডে নামাজটা আটকানোর সময় বলবে যে কোরআনে লেখা নেই রেড রোডে নামাজ পড়তে হবে, তাই এটা চাইলে আটকানো যায়। তো তোমার ভাই কোন বেদে লেখা আছে যে রেড রোডে তোমাকে নাচন গোদন করতে হবে, যোগাসন করতে হবে? হ্যাঁ, কিন্তু এগুলো ওই জোর যার মুলুক তার। ভোটে জিতেছে যখন গায়ের জোরে যা পারবে তাই করবে। এদিকে রাজ্য বিজেপির স্পষ্ট ঘোষণা, অন্যান্য আয়োজন হলেও রেড রোডে নামাজ আদায় করতে দেয়া হবে না। মুসলিমদের হুমকি ধামকিও দিয়েছে বিজেপির সিনিয়র নেতা রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। আর ওনারা কে? হরিদাস পাল, তাদের জন্য রাস্তা আটকানো হবে? প্রাইম মিনিস্টারের জন্য আটকাবে, চিফ মিনিস্টারের জন্য আটকাবে? এটা ঠিকই আছে। বছরে তো একবার উনি আসছেন, কত বছর পরে আসছেন? আর 107 বছর ধরেই তো অন্যায় করা হয়েছে। 1 বছরে এমনি দম বন্ধ হয়ে যাচ্ছে। যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না। এখানে চলবে না এইসব। সরকার পাল্টে গেছে, লোক পাল্টে যায়, এগুলো বন্ধ করবো বলে, আর বন্ধ হবেই, জেনে রাখুন।
অন্যদিকে রেড রোডে আরোপিত বিধিনিষেধ ও দীর্ঘ সময় সড়ক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে কলকাতার হাইকোর্টেও হয়েছে রিট। আদালত সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছে। একই সঙ্গে 21 জুন অনুষ্ঠান শেষ হওয়ার পর দ্রুত রাস্তাটি খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। নির্বাচনী ভরাডুবির পর প্রথম মিছিল করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার হকার উচ্ছেদের বিরুদ্ধে রাস্তায় নামেন তিনি। ভোটে হেরে কয়েক দফায় সোশ্যাল মিডিয়ায় লাইভে এসেছে মমতা। অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রান্ত হওয়ার পরে গত 2 জুন ধর্নাতেও বসেছিলেন তিনি। সেখান থেকে হকার উচ্ছেদের বিরুদ্ধেও সরব হয়েছিলেন। তবে যে নেতানেত্রীরা এখনো মমতার অনুগত রয়েছেন তাদেরও বেশিরভাগের দেখা মেলেনি বুধবারের মিছিলে। মমতার সঙ্গে সামনের সারিতে হাঁটতে দেখা গেছে কুণাল ঘোষ, দোলা সেনের মতো হাতে গোনা কয়েকজনকে। রাজ্যে পালাবদলের পর থেকে সরকারি সম্পত্তি বেআইনিভাবে দখলের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। জায়গায় জায়গায় বেআইনি হকারদের উচ্ছেদ শুরু হয়েছে। এর বিরুদ্ধেই এই মিছিল। রাশিয়ার কাছ থেকে 20টি MI-171 হেলিকপ্টার কিনতে যাচ্ছে ইরান, যা ব্যবহৃত হবে ত্রাণ ও রসদ সরবরাহের কাজে। বুধবার মস্কোতে আনুষ্ঠানিকভাবে চুক্তি সই করে ইরানের রেড ক্রিসেন্ট ও রুশ প্রতিনিধি দল। চুক্তি অনুযায়ী আগামী বছরের মার্চ মাসের মধ্যেই চালানের প্রথম 4টি হেলিকপ্টার পাবে তেহরান। আলোচিত এই হেলিকপ্টারগুলোতে রয়েছে উন্নত নাইট ভিশন প্রযুক্তি, যা দিয়ে খুব সহজেই রাতেও পরিচালনা করা যাবে অভিযান। অত্যাধুনিক প্রযুক্তির পাশাপাশি আকাশযানগুলোতে যুক্ত করা হবে অগ্নি নির্বাপন সরঞ্জাম। এখনো ফ্রন্টলাইনে ব্যাপক লড়াই চলছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। নতুন করে ইউক্রেনের আরও বিস্তীর্ণ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া। বুধবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে, একদিনে ইউক্রেনের 2টি শহরে 1.5 শতাধিক ভবনের নিয়ন্ত্রণ নিয়েছে রুশ বাহিনী। পাশাপাশি দখল করা হয়েছে 6টি সামরিক অবকাঠামো। নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে দোনেৎস্ক অঞ্চলের একটি বসতিও। এদিকে কিয়েভ জানিয়েছে, গত 24 ঘন্টায় দুপক্ষের মধ্যে 237টি লড়াই হয়েছে। বিভিন্ন স্থানে রাশিয়ার হামলা রুখে দেওয়ার দাবিও করেছে দেশটি। এই সময়ে মস্কোর ছোড়া 2052টি ড্রোন ভূপাতিত করেছে কিয়েভ সেনারা। ইসরায়েলের উপর নিষেধাজ্ঞার আরোপের দাবিতে বেলজিয়ামের বিক্ষোভ করেছেন মানবাধিকার কর্মীরা। বুধবার ইউ সম্মেলনের আগে দেশটির রাজধানী ব্রাসেলসে হয় এই প্রতিবাদ কর্মসূচি, যাতে অংশ নেন পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ সহ শতাধিক মানবাধিকার কর্মী। দখলকৃত পশ্চিম তীর থেকে ইউরোপে পণ্য আমদানি বন্ধের দাবি তোলেন বিক্ষোভকারীরা। এ সময় ফিলিস্তিনিদের ভুলে না যাওয়ার আহ্বান জানানো হয়। ইসরায়েলের প্রতি ইউরোপের সমর্থন বন্ধের দাবি তোলেন না অনেকে। স্থানীয় সময় বৃহস্পতিবার শুরু হবে ইউর 2 দিনব্যাপী সম্মেলন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি বিশাল লিনেন গুদামে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। বুধবার গুদামটির ছাদে আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে স্থাপিত সোলার প্যানেলগুলোতে। আগুনের তাপে একটি চাপযুক্ত অ্যামোনিয়া লাইন ভেঙে গেলে বাতাসে ঘন ধোঁয়া ও অ্যামোনিয়া গ্যাসের কুণ্ডলী তৈরি হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যাপক বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন করা হয় জলবর্ষণকারী হেলিকপ্টার, যা আকাশ থেকে পানি ছিটিয়ে আগুন নেভানোর কাজে অংশ নেয়। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা গুরুতর ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। There is a very defined line by these guys. I mean, they train for this stuff, but very rarely are they put in a position. মাংস বিক্রির উদ্দেশ্যে আটকে রাখা প্রায় 500 বিড়াল উদ্ধার করল ভিয়েতনামের পুলিশ। হোচিমিন সিটিতে চালানো হয় এই অভিযান। চুরির পর আটকে রাখা হতো পোষা প্রাণীগুলোকে। এ ঘটনায় 9 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এমন নিষ্ঠুর বাণিজ্যের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান প্রাণী কল্যাণ সংগঠনগুলোর। হঠাৎ উধাও পোষা বিড়াল। ভিয়েতনামে একের পর এক জমা পড়ছিল অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে কর্মকর্তাদের চক্ষু চড়ক গাছ। একটি নয়, দুটি নয়, শত শত বিড়ালকে চুরি করা হয়েছে কেবল মাংস বিক্রির উদ্দেশ্যে। পুলিশের ফাঁদে ধরা পড়েছে সেই চক্র। অভিযানে আটক করা হয় 9 জনকে। উদ্ধার করা হয় পোষা ও বেয়ারিশ 400-র বেশি বিড়াল। এর মধ্যে 40টির বেশি ফিরে পেয়েছে তাদের মালিকের ঠিকানা। তবে মারা গেছে অনেক প্রাণী। পুলিশের তথ্য মতে 45টি খাঁচায় প্রায় 400 জীবিত বিড়াল পাওয়া যায়। এছাড়া বরফ ভর্তি বাক্সে উদ্ধার করা হয় প্রায় 80টি মৃত বিড়াল। অন্য একটি স্থান থেকে উদ্ধার করা হয় জীবিত আরও 21টি।
প্রাণী অধিকার কর্মীরা বলছেন এই ঘটনা ভিয়েতনামে বিড়ালের মাংস বাণিজ্যের ভয়াবহ বাস্তবতাকে সামনে এনেছে। তাদের দাবি, প্রতি বছর লাখো কুকুর ও বিড়াল চুরি করে জবাই করা হয় খাবার হিসেবে বিক্রির জন্য। ভিয়েতনামে কুকুর বিড়ালের মাংস খাওয়া বৈধ, তবে বিক্রেতাদের এজন্য অনুমতিপত্র থাকতে হয়, যেখানে প্রাণীগুলো কোথা থেকে আনা হয়েছে তা উল্লেখ থাকে। তবে এই ঘটনার পর প্রাণী কল্যাণ সংস্থাগুলোর চাপ বাড়ছে। কয়েকটি শহর এই প্রথা বন্ধে আন্তর্জাতিক সংগঠনগুলোর সাথে কাজ শুরু করেছে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা আই ডেস্কে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।